হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি জুবায়ের হাসান, পড়াশোনা করছি বুয়েট ত্রিপলি ডিপার্টমেন্টে। তো তোমরা যারা এইচএসসিতে আছো, তোমাদের কেমিস্ট্রি নিয়ে অনেক প্যারা খাও তোমরা। কারণ হচ্ছে কেমিস্ট্রি অনেক ভাস্ট একটা সাবজেক্ট। এই সাবজেক্টে ভালো করা আহ, একটু টাফ হয়ে যায়, কারণ অনেক ইনফরমেশন, অনেক পড়াশোনার একটা ব্যাপার। তো দেখা যায় যে তোমরা একটু দূর আগায় যাওয়ার পরে কাইন্ড অফ সমুদ্রের ভিতর পড়ে যাও, যে কি পড়বো না পড়বো বুঝতে পারো না। দেন দেখা যায় যে বুঝতেছো না যে এইগুলা কি ওইগুলা কি, এক টাইপের হারায় যাও। কারণ হচ্ছে তোমাদের সেই বেসিকের সেই গ্রাউন্ডটা নাই, বা গ্রাউন্ডটা থাকে না। এই বেসিক গ্রাউন্ডটা না থাকার কারণে দেখা যায় যে তোমাদের আহ, একটু সাফার করো তোমরা। তো ওইখান থেকে আমি ভিডিও বানানো শুরু করেছি, যে যাতে তোমাদের বেসিকটা যদি স্ট্রং থাকে একেবারে, আহ, কি কি আছে আমাদের বইয়ে সেগুলো যদি তোমার ভালো করে জানা থাকে, তাহলে দেখা যাবে যে তুমি খুব ইজিলি কেমিস্ট্রিটা বুঝতে পারতেছো অ্যান্ড আন্ডারস্ট্যান্ড করতে পারতেছো। অনেক ভালো ভালো কনসেপ্ট আসে, অনেক ভালো ভালো নাম আসে, যেগুলো দেখলে আমরা ডাইরেক্ট মুখস্থ করে ফেলি, বা বুঝি না, বলি যে এটা কি ওটা কি। আমরা ইনঅর্গানিককে গালি দিই, অর্গানিককে গালি দিই। তো ওটা থেকেই আমি এই ভিডিওটা বানাচ্ছি, যাতে তোমাদের জন্য বুঝতে ইজিয়ার হয়। আর এই প্লেলিস্টটা বানাচ্ছি যাতে তোমাদের বুঝতে ইজিয়ার হয় কেমিস্ট্রি, এবং তোমরা ভালো করতে পারো। তো দেরি না করে আমরা শুরু করি। তো বেসিক কেমিস্ট্রি দেখো, লেখাই আছে টপিকের নাম। তো প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে যোজনী। যোজনীকে ইংলিশে বলে ভ্যালেন্সি। যোজনীকে ইংলিশে বলে ভ্যালেন্সি। তো ভ্যালেন্সি কি জিনিস? ভ্যালেন্সি হচ্ছে আহ, একটি পরমাণু যতগুলো যতগুলো পরমাণুর সঙ্গে যুক্ত হইতে পারে, পরমাণুর সাথে যুক্ত হতে পারে। আচ্ছা, এর মানে কি? এটা পরমাণু বা পরমাণু মূলক হইতে পারে, কিন্তু এটা কিন্তু পরমাণু মূলক হইতে পারে, যৌগমূলক বা মূলক, দুটাই হইতে পারে। আচ্ছা, যদি কি ধরো হচ্ছে তোমার কাছে আছে একটা কার্বন আছে। তো কার্বনের কয়টা হাত? চারটা হাতে চারটা হাইড্রোজেন আছে, ঠিক আছে? তো চারটা হাতে যদি চারটা হাইড্রোজেন থাকে, তার মানে হচ্ছে কার্বনের যোজনী 4। তো যোজনীকে অনেক সময় স্যাররা বলে হাত, যে কয়টা হাত আছে, হাতের উপরেও লেখা যায়। ধরো নাইট্রোজেন আছে তোমার কাছে, নাইট্রোজেন নাইট্রোজেনের হাত আছে ধরো 3টা, 3 হাতে 3টা। তো এখানে নাইট্রোজেনের যোজনী কত? 3, NH3। বুঝছো? তো যোজনী হচ্ছে হাত দ্বারা বোঝায় অথবা বন্ড দ্বারা বোঝায়। মূলত একটি পরমাণু যতগুলো পরমাণুর সাথে অথবা মূলকের সঙ্গে যুক্ত হতে পারে, সেটাকে বলে যোজনী, ইংলিশে বলে ভ্যালেন্সি। এরপর আসে হচ্ছে জারণ সংখ্যা। জারণ সংখ্যাকে বলা হচ্ছে অক্সিডাইজেশন নাম্বার। অক্সিডাইজেশন নাম্বার। আচ্ছা, অক্সিডাইজেশন নাম্বার কি? পরমাণু বা মূলকের উপর, পরমাণু বা মূলকের উপর ধনাত্মক বা ঋণাত্মক চার্জ যুক্ত সংখ্যা, ঠিক আছে? পরমাণু বা মূলকের উপর ধনাত্মক বা ঋণাত্মক চার্জ যুক্ত সংখ্যা। যেমন হচ্ছে ধরো তোমার কাছে আছে সোডিয়াম। সোডিয়াম যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয়, তখন দেখা যায় ওর উপরে একটা প্লাস চার্জ তৈরি হয়। তখন সোডিয়ামের জারণ সংখ্যা কত? জারণ সংখ্যা হচ্ছে +1, কারণ এখানে প্লাস চার্জ মানে +1। তেমন ক্লোরিন ধরো, ক্লোরিনের -1 থাকলে জারণ সংখ্যা কত? -1। তো পরমাণু বা মূলকের উপরে যেটা তুমি দেখতেছো, যে মাইনাস বা পজিটিভ যেটা আছে, ওটাকে বলা হয় তার জারণ সংখ্যা। বুঝতে পারতেছো? ধরো একটা মূলক দিয়ে এক্সাম্পল দিই, সালফেট। বলে এটা জারণ সংখ্যা কত? 2-। বুঝছো? তো জারণ সংখ্যার একটা কনসেপ্ট হচ্ছে যে জারণ সংখ্যা ক্যান বি নেগেটিভ, পজিটিভ, বাট যোজনী ক্যান নট বি নেগেটিভ। ঠিক আছে? জারণ সংখ্যা আবার ভগ্নাংশ হইতে পারে। এটা ভগ্নাংশ হতে পারে।
বুঝতে পারছো? এরপর হচ্ছে যোজ্যতা। যোজ্যতাকে ইংলিশে বলা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। ভ্যালেন্স ইলেকট্রন। তো ভ্যালেন্স ইলেকট্রনের কনসেপ্টটা কি? যে কোনো পরমাণুর শেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকে তাকে বলে ভ্যালেন্স ইলেকট্রন। কোনো পরমাণুর শেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকে। আই হোপ বুঝতে পারতেছো, এটা খুবই ইজি একটা কনসেপ্ট। ধরো তোমার কাছে আছে আহ হাইড্রোজেন একটা। তো হাইড্রোজেনের শেষ কক্ষপথে তুমি ইলেকট্রন জানো কয়টা? একটা, তাই না? তাহলে হাইড্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন কত, বা যোজ্যতা ইলেকট্রন কত, বা যোজ্যতা কত? সেটা হচ্ছে 1। তুমি ধরো অক্সিজেন। অক্সিজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকে? প্রথম কক্ষপথে থাকে 2টা, না? অক্সিজেনের মোট ইলেকট্রন থাকে 8টা, প্রথম কক্ষপথে থাকে 2টা, তারপরে কক্ষপথে থাকবে কয়টা? 6টা, তাই না? তাহলে বুঝতেছো তাহলে? তাহলে অক্সিজেনের ব্যালেন্স ইলেকট্রন কত? 6টা। আচ্ছা, তো তোমরা যারা এগুলো জানো এগুলো স্কিপ করতে পারো। পুরা ভিডিও জুড়ে এরকম অনেক কিছু থাকবে, তোমরা এগুলো স্কিপ করতে পারো। যেহেতু আমি একবারে বেসিক ক্লাস নিয়ে আলোচনা করতেছি, যে কোনো লেভেলের স্টুডেন্টদের জন্য যারা কেমিস্ট্রি নিয়ে অনেক প্যারা খাইতেছো, সো তাদের জন্য পুরো ভিডিওটা বানানো। একেবারে বেসিক, যেগুলো জানলে তুমি খুব ইজিলি কেমিস্ট্রি আন্ডারস্ট্যান্ড করতে পারবে পুরা আহ, তোমাদের এইচএসসি লাইফ ধরে। আচ্ছা, এরপর যেটা শিখবো সেটা হচ্ছে অক্সাইডের নামকরণ। তো অক্সাইডের নামকরণ কিভাবে করতে হয় আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে প্রথমে তুমি যেটা করবে সেটা হচ্ছে যে তুমি হচ্ছে গ্রিক ভাষায় সংখ্যা লিখবে। আচ্ছা, তোমরা গ্রিকের সংখ্যাগুলো জানো? যেমন হচ্ছে এক হইলে এককে বলে মনো, দুইকে বলে ডাই, গ্রিকে দুইকে বলে ডাই, তিনকে বলে ট্রাই, চারকে বলে টেট্রা, টেট্রা, পাঁচকে বলে পেন্টা, ছয়কে বলে হেক্সা, সাতকে বলে হেপ্টা, আটকে বলে অক্টা, নয়কে বলে ননা, আর 10 হলে ওটাকে বলে ডেকা। ঠিক আছে? আচ্ছা, যখন তুমি হচ্ছে অক্সাইডের নামকরণ করবে, তখন তোমার প্রথম কাজ হচ্ছে অ- কয়টা নাইট্রোজেন আছে, মানে নাইট্রোজেনের ক্ষেত্রে কয়টা নাইট্রোজেন আছে এবং কয়টা অক্সিজেন আছে সেটা প্রথমে ডিটারমাইন করা। ধরো তুমি এখানে দেখো কয়টা নাইট্রোজেন আছে? 2টা। অক্সিজেন আছে একটা, তো এটা তুমি প্রথমে ডিটারমাইন করা। তারপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জারণ সংখ্যা জানা। আচ্ছা, এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যাগুলো কি তোমাদের জানা আছে? আমি লিখে দিচ্ছি। নাইট্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে -3, 0, +1, +2, +3, +4, +5। জারণ সংখ্যা কি আমি একটু আগেই বলেছি যে নাইট্রোজেনের উপর যে চার্জটা সৃষ্টি হবে সেটা হচ্ছে তার জারণ সংখ্যা। আচ্ছা, তো এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে এইগুলা। তো প্রথমে যেটা তুমি করবা সেটা হচ্ছে যে তোমার এখান থেকে জানবা যে কয়টা পরমাণু কি কি আছে। তারপর হচ্ছে সেটা লিখবা। প্রথমে লিখবা নাইট্রোজেন, তারপর লিখবা অক্সিজেন। অক্সাইডের নামকরণের আগে আগে কেন্দ্র, মানে আগে কেন্দ্রীয় পরমাণু। ঠিক আছে? আগে কেন্দ্রীয়, তারপর অক্সাইড, লাস্টে গিয়ে অক্সাইড লিখি আমরা। অক্সাইডের নামকরণ কেন শেখাচ্ছি? কারণ খুবই ইম্পর্টেন্ট তোমাদের এইচএসসি বোর্ডের জন্য অথবা অ্যাডমিশনের জন্য অক্সাইডগুলো থেকে প্রচুর 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 কোশ্চেন আসে। তো তোমরা অনেকেই অক্সাইডের নামকরণগুলো পারো না এখনো। তোমরা যারা এইচএসসি দিচ্ছ তারাও পারো না, যারা অ্যাডমিশন দিচ্ছ তারাও জানো না যে অক্সাইডের কেমনে নামকরণ করতে হয়, বা এক একটা অক্সাইডের কি নাম। বুঝছো? তারা শুধু জাস্ট মুখস্থ করে যায়, পরে গিয়ে ভুলেও যায়, কারণ সব তো মুখস্থ জিনিস তো সবসময় মনে থাকে না। আচ্ছা, তো প্রথমে হচ্ছে দেখবো যে কয়টা নাইট্রোজেন আছে। এখানে নাইট্রোজেন আছে কয়টা? 2টা। সো দুইকে আমি 2 লিখছি, দেখছো? 2 লেখা যাবে না, লিখতে হবে ডাই। দুইকে বলা হয় ডাই। এই দেখো এখানে লিখে রাখছি, দুইকে বলা হয় ডাই। তাহলে আমরা লিখবো ডাই নাইট্রোজেন, ডাই নাইট্রোজেন। অক্সাইড অক্সাইড একটা, একটা মানে হচ্ছে মনো, তাহলে মনো অক্সাইড। মনো আবার লেখাও লাগে না, বুঝছো? যদি কোথাও মনো থাকে সেটা মনো না লিখলেও হয়।
তো ডাইনাইট্রোজেন অক্সাইড এটার নাম, বুঝছো? তাহলে এটার নাম কি হবে লাস্টেরটার নাম হবে হচ্ছে দুইটা নাইট্রোজেন, তাই নাইট্রোজেন ডাইনাইট্রোজেন পেন্টা। 5 হলে কি বলে? 5 হলে বলে পেন্টা, ডাইনাইট্রোজেন পেন্টা অক্সাইড। আই হোপ বুঝতে পারছো। তাহলে মাঝখান থেকে কি পারবা এগুলা? এটার নাম কি হবে? ডাইনাইট্রোজেন টেট্রা ট্রাই অক্সাইড, ডাইনাইট্রোজেন ট্রাই অক্সাইড, 3টা অক্সিজেন। আচ্ছা, তুমি যে নাইট্রোজেনের যে অক্সাইডগুলো হয়েছে, এগুলো জারণ সংখ্যা কেন লিখেছি এটা কি বুঝছো? এটা বুঝো নাই? দেখো, এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যার উপর বেস করে অক্সাইডগুলো তৈরি হয়। যেমন এই নাইট্রোজেনটা তুমি এটা দেখো, জারণ সংখ্যা কত হবে? জারণ সংখ্যা কি বের করতে পারো তোমরা? আচ্ছা, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। ধরো তোমার কাছে আছে নাইট্রোজেন অক্সাইড, এটার জারণ সংখ্যা কেমনে বের করতে হয়? প্রথমে তুমি যার জারণ সংখ্যা জানতে চাও তাকে তুমি এক্স ধরবে। ধরো তুমি নাইট্রোজেনের জারণ সংখ্যা জানতে চাও, তাহলে সেটাকে তুমি এক্স ধরবে। তাহলে এখানে কয়টা নাইট্রোজেন আছে? 2টা নাইট্রোজেন আছে, তো 2x, বুঝছো? প্লাস যার জারণ সংখ্যা জানো সেগুলোকে তুমি প্লাস দিয়ে তার পাশে লিখতে হবে। তো অক্সিজেনের জারণ সংখ্যা আমরা জানি যে এটার জারণ সংখ্যা হচ্ছে -2। আচ্ছা, তোমরা যদি এখনো জারণ সংখ্যাগুলো না জানো যে কোন মৌলের কোন পরমাণুর জারণ সংখ্যা কি কি, ওগুলার আমি একটা পিডিএফ এই দিয়ে দিব। তো তোমরা ওটা মুখস্থ করলে সবগুলো জারণ সংখ্যা জেনে যাবে, ওখানে লেখাই আছে। যেমন আমি লিখেছি যে এখানে লিখেছি যে নাইট্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে -3, 0, +1 থেকে +5। এটাই মুখস্থ লিখেছি, ওই পিডিএফ থেকে লিখেছি, তা আমি ওটা তোমাদের দিয়ে দিব। আচ্ছা, তো এখানে হচ্ছে তোমার নাইট্রোজেনের হচ্ছে 2x, প্লাস অক্সিজেন আছে একটা, তো -1 ইকুয়ালস লিখতে হয় 0, কারণ সকল জারণ সংখ্যার যোগফল হয় 0। তাহলে 2x ইকুয়ালস 2, তাহলে x ইকুয়ালস 1, +1টা ইম্পর্টেন্ট। তাই এখানে এখানে আমার এই ডাইনাইট্রোজেন অক্সাইডের জারণ সংখ্যা হচ্ছে +1, বুঝছো? ধরো তুমি 3 নাম্বারটা করো, N2O3। N2O3টা কি হবে? N2O3, তো প্রথমে আমার জারণ সংখ্যা জানা লাগবে হচ্ছে তোমার N2 এর, তার দুইটা মানে N এর, নাইট্রোজেনের। তো নাইট্রোজেনের জারণ সংখ্যাকে আমরা x ধরলাম, আর অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2। তাহলে কিভাবে করতে হবে? 2 ইন্টু এক্স প্লাস, এখানে 3টা অক্সিজেন আছে তাই 3 দিলাম। অক্সিজেনের আগে -2, মানে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2, তাই -2 দিলাম, এবং সবগুলোর যোগফল হবে 0। তাহলে কি হচ্ছে? 2x - 6 ইকুয়ালস 0। তাহলে x ইকুয়ালস 6/2, উইচ ইজ +3। তাহলে এখানে তোমার N2O3 এর নাইট্রোজেনের জারণ সংখ্যা +3, তো এটা হবে +2, এটা হবে +4, এটা হবে +5। তো নাইট্রোজেনের অক্সাইডগুলার তোমার জারণ সংখ্যা হয় সবসময় পজিটিভ, বুঝতেছো? এগুলো কিন্তু আমি পজিটিভ, সবগুলো কিন্তু পজিটিভ লিখেছি। আচ্ছা, তো এর উপর বেস করে নামকরণগুলো করা হয়। তো +3 এর ক্ষেত্রে তোমার নাইট্রোজেনের জারণ সংখ্যা কত হবে? সরি, নাম কি হবে? ডাইনাইট্রোজেন ডাইনাইট্রোজেন ট্রাই অক্সাইড, বুঝতে পারতেছো? তাহলে তুমি বলো ক্লোরিনের নামকরণ কিভাবে করবে? ক্লোরিনের ক্ষেত্রে জারণ সংখ্যাগুলো দেখো, এখানে এটা আমি লিখে দিয়েছি এগুলা। এটা +1, +3, +7, ঠিক আছে? তো এটার নাম কি হবে? খুবই ইজি। প্রথমে হচ্ছে দেখবো কয়টা ক্লোরিন আছে, কয়টা অক্সিজেন আছে। তো এখানে ক্লোরিন আছে 2টা, অক্সিজেন আছে একটা, তাহলে হচ্ছে ক্লোরিন অক্সাইড, ডাইক্লোরিন অক্সাইড। এটার নাম কি হবে? ডাইক্লোরিন ট্রাইঅক্সাইড, ডাইক্লোরিন ট্রাইঅক্সাইড, বুঝতে পারতেছো? সো তোমরা কমেন্টে জানাইতে পারো যে এটার নাম কি হবে, এইটার নাম কি হবে জানাইতে পারো, এইটার নাম কি হবে জানাইতে পারো, এগুলোর নাম কমেন্টে জানাইতে পারো। আচ্ছা, আমরা নেক্সট আগাই। নেক্সট হচ্ছে অ্যাসিড। আমাদের ডিফারেন্ট অনেক টাইপের অ্যাসিড আছে, তো আমরা এগুলো জানবো, যেহেতু আমাদের এক্সামে যেই অ্যাসিডগুলো আসে
সেগুলো আমরা বুঝে উঠতে পারি না যে এগুলো কি অ্যাসিড, কেমনে আসতেছে, এগুলোর নাম কেমনে আসতেছে, আমরা জাস্ট ডাইরেক্টলি মুখস্থ করে ফেলি বিভিন্ন অক্সাইড। তোমাদের একটা এক্সাম্পল দিই, তোমরা যারা 9-10 ছিলা, তোমাদের একটা অ্যাসিডের নাম ছিল অলিয়াম বা পাইরোসালফিউরিক অ্যাসিড। তোমরা ওটা জানো কেমনে ওটা হয় বা কি জিনিস ওটা, কেন ওটার নাম পাইরোসালফিউরিক অ্যাসিড? জানো না। সো এগুলো একেবারে বেসিক থেকে আসে যে এগুলোর নাম কেন এটা, ওটার নাম কেন এটা। এটা সম্পূর্ণ যে সবকিছুই মুখস্থ করতে হয় এরকম না। কেমিস্ট্রি সাবজেক্টটাকে সবাই মুখস্থ সাবজেক্ট হিসেবে আহ, বানায় রাখছে, আসলে সবকিছুই মুখস্থ করতে হয় এরকম না। কিছু ইনফরমেশন মুখস্থ করা লাগে, কিছু ইনফরমেশন মুখস্থ করা লাগে না। তো এটাই দেখাচ্ছি। তো অ্যাসিড হচ্ছে অনেক টাইপের আছে, তার ভিতরে আমি এই দুইটা টাইপের এখানে লিখবো। একটা হচ্ছে যে অক্সি অ্যাসিড, অক্সি অ্যাসিড। আরেকটা হচ্ছে তোমার হাইড্রা অ্যাসিড, হাইড্রা অ্যাসিড। একটা অক্সি অ্যাসিড, একটা হাইড্রা অ্যাসিড। সো অক্সি অ্যাসিড কাদের বলে? অক্সি অ্যাসিড বলে তাদের যাদের হচ্ছে তোমার একটা কেন্দ্র পরমাণু থাকবে, একটা হাইড্রোজেন থাকবে এবং অক্সিজেন থাকবে। বুঝতে পারতেছো? তাহলে অক্সি অ্যাসিডের ভিতরে আমি একটু এক পাশে লিখে দিই। অক্সি অ্যাসিডের ভিতর কি কি থাকবে? এক, অক্সি অ্যাসিডের ভিতর যেটা থাকবে সেটা হচ্ছে কেন্দ্র পরমাণু থাকবে। ঠিক আছে? কেন্দ্র পরমাণু। কেন্দ্র পরমাণু বলতে বোঝাচ্ছি হচ্ছে অক্সিজেন হাইড্রোজেন বাদেও একটা পরমাণু থাকে, দেখো, ক্লোরিন ক্লোরিন ক্লোরিন। দেখতেছো? একটা কেন্দ্র পরমাণু থাকবে। দুই হচ্ছে অক্সিজেন থাকবে, অ্যাসিডের ভিতর অক্সিজেন থাকবে। তিন হচ্ছে হাইড্রোজেন থাকবে। যদি একটা অ্যাসিডের ভিতরে এইগুলো দেখো, এই তিনটা পরমাণু দেখো, তাহলে হচ্ছে সেটাকে বলবে অক্সি অ্যাসিড। কেন্দ্র পরমাণু হিসেবে যে ক্লোরিন থাকতে হবে এরকম কোনো নেসেসিটি নাই। বুঝছো? আর হাইড্রা অ্যাসিডে কি কি লাগে? হাইড্রা অ্যাসিডে জাস্ট থাকে কি, জাস্ট হাইড্রোজেন থাকে, এর জন্য এটার নাম হাইড্রা অ্যাসিড, হাইড্রোজেন থাকে। আর দুই নম্বরে যেটা থাকে সেটা হচ্ছে যে একটা পরমাণু, অন্য যে কোনো পরমাণু, এটাকে বলে কেন্দ্র পরমাণু। কেন্দ্র পরমাণু বলতে বোঝায় হচ্ছে যেই পরমাণুর উপর বেস করে কোনো রিয়াকশন হয়। বুঝছো? এখানে রিয়াকশন গুলো হয় কেন্দ্র পরমাণুর উপর বেস করে। এখানে ক্লোরিন থাকলে এক টাইপের রিয়াকশন হবে, এই যে ক্লোরিন থাকলে এক টাইপের রিয়াকশন হয়, নাইট্রোজেনও থাকতে পারে, মানে বিভিন্ন টাইপের যৌগ থাকতে পারে। তো প্রথম হচ্ছে যে কিভাবে অক্সি অ্যাসিড তৈরি করা হয়। অক্সি অ্যাসিড তৈরি হয় হচ্ছে জারণ সংখ্যার উপর বেস করে। তো ক্লোরিনের জারণ সংখ্যাগুলো আমি আরেকবার লিখি। -1, 0, +1, +3, +5, +7। তো কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যার উপর বেস করে অক্সি অ্যাসিড গুলো তৈরি হয়। সবসময় মাথায় রাখবে এটা। তো এখানে দেখো HClO, এটার জারণ সংখ্যা কত? HClO এর জারণ সংখ্যা কত? দেখো, +1। কারণ হচ্ছে অক্সিজেনের -2, হাইড্রোজেনের হচ্ছে +1, তাহলে ক্লোরিনের হবে +1। যদি না জানো, আমি কি একটা দেখিয়ে দিই এখানে। দেখো, ধরো এটা এটা বের করি, এটা না, ধরো এটাই বের করি। আমি কিন্তু এখান থেকে এখন ডিলিটও করে দিব। সো এখানে আমি জারণ সংখ্যা বের করবো ক্লোরিনের, তো ক্লোরিনের এক্স লিখলাম। হাইড্রোজেনের জারণ সংখ্যা আমরা জানি +1, +4 ইন্টু, কারণ অক্সিজেন হচ্ছে 4টা, অক্সিজেনের জারণ সংখ্যা -2 ইকুয়ালস 0। তাহলে x+1 -8 ইকুয়ালস 0। তাহলে x ইকুয়ালস +7। তাহলে ক্লোরিনের জারণ সংখ্যা এখানে কত? +7। যদি তুমি যদি তুমি প্রত্যেকটা ইসে দেখো, এখানে জারণ সংখ্যার উপর বেস করে প্রত্যেকটা আসতেছে। দেখো, +1 এর জন্য এটা আছে, +3 এর জন্য আছে এটা, অ্যান্ড +5 এর হচ্ছে এইটা। বুঝতেছো? তো তোমার অক্সি অ্যাসিড গুলো আসে হচ্ছে জারণ সংখ্যার উপর বেস করে। আমি এখন ডিলিট করে দিচ্ছি। তাহলে আমরা অক্সি অ্যাসিডের নামকরণ কিভাবে করব? তো অক্সি অ্যাসিডের নামকরণের আমার একটা কনসেপ্ট জানা লাগবে। আচ্ছা, আমি এখানে লিখতেছি অক্সি অ্যাসিডের নামকরণ তুমি কিভাবে করবে। তো অক্সি অ্যাসিডের নামকরণের সময় তোমার যে জিনিসটা মাথায় রাখতে হবে যে যোজনী কত আছে, ঠিক আছে, সরি, জারণ সংখ্যা কত আছে। তুমি ক্লোরিনটা দেখো, ক্লোরিনের জারণ সংখ্যা কত? -1, 0, +1, +5, +7। ও আচ্ছা, আমি 3 লিখে নিই। +3, +5, +7। ঠিক আছে?
তো তোমার প্রথমে জানা লাগবে হচ্ছে ইক অ্যান্ড আস কখন বলে, এটা তোমাদের 9-10 ছিল। যেমন হচ্ছে এফ ইট যদি যখন টু থাকতো, এফ ইট যখন টু থাকতো এটাকে বলতাম আস, তাই না, ফেরাস। আর এফ ই যখন থ্রি থাকতো সেটাকে বলতাম ইক, ফেরিক, তাই না। তো এটা সকল পরমাণুর ক্ষেত্রে যাদের হচ্ছে জারণ সংখ্যার ভিন্নতা আসে, সকল পরমাণুর ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো ক্লোরিনেরও জারণ সংখ্যার উপর বেস করে তাদের ইক হবে নাকি আস হবে এটা ডিটারমাইন করা যায়। তো যদি 5 হয়, 5কে আমরা বলি ইক। যদি জারণ সংখ্যা 5 হয় ওটাকে বলি আমরা ইক। যদি জারণ সংখ্যা 3 হয় ওটাকে আমরা বলি আস। ঠিক আছে, ইংলিশে বলে ইক, এটাকে বলে ও ইউএস, আস। যদি 5-এর চেয়ে বেশি হয় ওটাকে বলি হচ্ছে আমরা পার ইক, পার ইক বা ফার ইক। আর যদি জারণ সংখ্যা আসের চেয়ে কম হয় তখন ওটাকে আমরা বলি হাইপো আস, হাইপো আস। বুঝতেছো? তো জারণ সংখ্যা +3 হলে এটাকে বলি আমরা আস, +5 হলে বলি ইক। অর্থাৎ যদি ক্লোরিন থাকে ওটা বলবো আমরা ক্লোরিক, যদি আস থাকে তখন বলবো ক্লোরাস, যদি +7 থাকে তখন বলবো পার ক্লোরিক, আর যদি হাইপো আস হয় তখন বলবো আমরা হাইপোক্লোরাস। বুঝছো? এর উপর বেস করে আমরা নামকরণ করি। তাহলে আমরা এটা মনে রাখবো, এই যে এটা মনে রাখবো। তো ধরো +1-এ আছে, যখন +1-এ আছে তখন আমরা এটা কি নাম দিব? +1-এ থাকলে আমরা এটাকে বলবো, এটা একটা অ্যাসিড, তাই না, অ্যাসিডে +1-এ থাকলে বলি আমরা হাইপো আস। তাহলে বলবো হচ্ছে হাইপো, এটা নাম হবে হাইপো ক্লোরাস অ্যাসিড, হাইপোক্লোরাস অ্যাসিড। বুঝছো? তাহলে এটার নাম কি হবে? +3 হলে আমরা বলি আস, তাহলে এটার নাম হবে হচ্ছে ক্লোরাস অ্যাসিড। বুঝতেছো? +5 হইলে বলি ইক, তাহলে হচ্ছে নাম হচ্ছে ক্লোরিক অ্যাসিড, ক্লোরিক অ্যাসিড। তাহলে এটার নাম কি হবে? এটার নাম হবে হচ্ছে, আচ্ছা এটা খুব সুন্দর একটা যৌগ, এটা এক্সামে অনেক আসে এই যৌগটা, এই যৌগটার নাম তোমরা কমেন্টে করো। ঠিক আছে, আমি দেখতে চাই যে কে কে কমেন্টে করছো। আচ্ছা, এরপর হচ্ছে হাইড্রোসিড। হাইড্রোসিডের নামকরণ কিভাবে করতে হয়? হাইড্রোসিডের নামকরণ খুবই ইজি। প্রথমে হচ্ছে হাইড্রোজেনকে উল্লেখ করবা, যেটা একটা হাইড্রো অ্যাসিড, তাই তোমার হাইড্রোজেনকে প্রথমে উল্লেখ করতে হবে। যেমন এটা নাম আমরা জানি, এটার নাম কি? হাইড্রো, হাইড্রো অ্যাসিড, তাই প্রথমে লিখতে হয় হাইড্রো। বুঝতেছো? হাইড্রো অ্যাসিডের জন্য প্রথমে কি লিখতে হয়? হাইড্রো, হাইড্রো। এরপর আসে ক্লোরিন, হাইড্রো ক্লোরিক অ্যাসিড। এখন এই ক্লোরিনের এখানে জারণ সংখ্যা কত? ক্লোরিনের এখানে জারণ সংখ্যা -1। বুঝছো? -1 হলে কিন্তু ইক আস কিছুই নাই। তো তুমি এটাকে ক্লোরিক অ্যাসিড, এটাই এভাবে নামকরণ করা হয়। বুঝছো? তাহলে এটার নাম কি হবে? হাইড্রো আয়োডিক অ্যাসিড, অ্যাসিড। বুঝছো? হাইড্রো আয়োডিক অ্যাসিড। তাহলে তোমার হচ্ছে HCN কি হবে? সিএন কে বলা হয় সায়ানাইড। তো সিএন এর ওটা হলে ওটাকে বলা হয় হাইড্রো সায়ানিক অ্যাসিড। তো আমি হাইড্রো লিখলাম না, সায়ানিক অ্যাসিড, হাইড্রো সায়ানিক অ্যাসিড। আচ্ছা, তোমার হচ্ছে HNC। HNC হচ্ছে তোমার HW। কেউ যদি HNC বের করে ফেলতে পারো ইন্টারনেট ঘেটে, লিখে রেখো। তোমার হচ্ছে এটা খুবই অ্যাডভান্সদের জন্য। ঠিক আছে, যারা হচ্ছে ভবিষ্যতে কেমিস্ট্রি অনেক ডিপলি জানবে তারা এটা খুঁজে বের করতে পারবে যে কোথায় আছে আমাদের বইয়ে, লুকানো একটা যৌগ এটা। সো এটা তুমি নিজে থেকে জানো, কিছু কিছু জিনিস নিজে থেকে শিখতে হয়। আচ্ছা, তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করব। নেক্সট প্লে লিস্টে আরও নতুন নতুন বেসিকের অনেক কিছু শেখাবো তোমাদের। আজকের পিডিএফটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তো তোমরা দেখে নিও, পড়ে নিও। বাই, আল্লাহ হাফেজ।